ভালো আছেন তো? এই গরমে কি আর ভালো রাখছো তোমরা? হুম, আমি ক্লাসে বসছি না। স্যার, বলছি হ্যাঁ বলো। বলছি স্যার, ওই আরেকটা ডেটা পেয়েছিলাম, এই যে এলিমেন্টস অফ দ্য হোল আর্থ, মানে পুরো বিশ্বের সাপেক্ষে এই ধরনের, যেমন প্রথমেই সেখানে আছে আয়রন 35%, তারপরে অক্সিজেন, তারপরে সিলিকন, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে আচ্ছা, নিকেল। আমাকে পাঠিও, আমি একটু দেখবো, দেখে তোমাকে হ্যাঁ, বলবো। না কোনো দিক দিয়ে কি আয়রন সব থেকে বেশি আছে, এরকম কোনো প্রশ্ন হতে পারে? তোমাকে একটু পাঠিও, মানে আন্দাজে বলতে পারছি না, আমাকে দেখতে হবে, একটু পাঠিয়ে আচ্ছা দিও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি বলেছিলাম যে হ্যাঁ, আজকে আমরা ইগনিয়াস রকের কিছু নেক্সট। স্পেসিফিক কোশ্চেন পড়বো যেগুলো আনকমন, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই আনকমন। আগের দিন তোমরা আগে বলো যে ইগনিয়াস রকটা তো পড়েছো মোটামুটি। হ্যাঁ, হ্যাঁ। প্রথমেই আমরা যেটা আলোচনা করছি, পয়েন্ট আউট করো পাইরোক্লাস্টিক পাইরোক্লাস্টিক ডেস্টিনেশন কি? পাইরোক্লাস্টিক মোবাইলটা আমাকে ক্লাস পাইরোক্লাস্টিক ডেস্টিনেশন কি? হুম। কারো জানা আছে? স্পেসিফিক এরকম কিছু জানা নেই। আচ্ছা, ডেস্টিনেশন কথার অর্থ? ডেস্টিনেশন মানে গন্তব্যস্থল। হায়, স্যার কেটে গেল না? হ্যালো, বাকিদের শোনা যাচ্ছে? না না, স্যার তো মিউট হয়ে ও, গেছে, না স্যার তো টপ করে মানে মিউট স্যারের হলো না, সেই। সেটা তো বুঝতে পারছেন না। হ্যাঁ, বলো ডেস্টিনেশন কথার অর্থ। স্যার গন্তব্যস্থল তো। হ্যাঁ, একদম গন্তব্যস্থল। পাইরোক্লাস্টের গন্তব্যস্থল, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। অ্যাকচুয়ালি পাইরোক্লাস্ট শিলা আগ্নেয়গিরিবায় জমে থাকা পুরানো লাভা। হুম।
এটা যখন বাইরে বেরিয়ে এসে তার উপরে লাভার প্রলেপ পড়ে, বাইরে থেকে ম্যাগমা যখন লাভা আকারে বেরিয়ে আসে তখন সেটা বিস্ফোরণের সঙ্গে বাইরে বেরিয়ে আসে এবং নূতন লাভা সংযুক্ত হয়ে একটা ভিন্ন ধরনের শিলা গঠন করে, যাকে আমরা পাইরোক্লাস্টিক রক বলি। এই রক্স গুলো ক্ষয় প্রতিরোধী হয়, অর্থাৎ এই রক্স গুলো চট করে ক্ষয়প্রাপ্ত হয় না। এর ফলে দীর্ঘদিন ধরে এগুলো এক স্থান থেকে অন্য স্থানে মুভ করে এবং বিভিন্ন আকৃতি, শেপ এন্ড সাইজের পরিবর্তন ঘটিয়ে ইরোটিক আকারে বহির্বিধৌত সমভূমির ওপর জমা হয়। কি আকারে বললাম? এরোটিক। যারা বা অনেকে এটাকে আরেকটা নামে চেনে, ভিনদেশি শিলা। হ্যাঁ, আগামুখ। আগামুখ। ওই হিমবাহের ক্ষয়কার্যের সময়। হ্যাঁ হ্যাঁ তার জন্য একদম পাইরোক্লাস্টিক ডেস্টিনেশন বলতে বোঝায় বহির্বিধৌত সমভূমির ওপর পড়ে থাকা অন্য কোনো স্থান থেকে পরিবাহিত হয়ে আসা আগ্নেয় শিলাকে। ক্লিয়ার? প্রত্যেকে বোঝা গেল? বহির্বিধৌত সমভূমির ওপর পড়ে থাকা অন্য কোনো স্থান থেকে বাহিত হয়ে আসা আগ্নেয় শিলাকে। হয়ে আসা আগ্নেয় শিলা। হ্যাঁ স্যার। কিও হয়েছে বাকিদের? হ্যাঁ স্যার। নেক্সট। তারপরে স্যার এটাই তো সেই বহির্বিধৌত সময় বলতে সেই বেল্টেড আউটক্রপ প্লেন। ঠিক আছে। এরপরে আছে ইন্টার স্যার এক্সাম্পল। ওই যে আমি বলে দিলাম বহির্বিধৌত সমভূমির ওপর পড়ে আসা আগ্নেয় শিলা। আগামুখ স্যার। হ্যাঁ, উদাহরণ আগামুখ, এরিটিক হতে পারে। আচ্ছা স্যার। এবারে আসছি ইন্টারমিডিয়েট রক। যদিও যারা একটু মানে বুঝার চেষ্টা করছো তারা বুঝে গেছো, তবুও আমি একদম এটা ধরে আলোচনা করে দিচ্ছি কারণ এই টার্মটাই বারবার উঠে আসে। ইন্টারমিডিয়েট রক, হোয়াট ইজ দিস? কে বলতে পারবে? ইন্টারমিডিয়েট রক স্যার মানে অন্য একটা শিলা সৃষ্টি হওয়ার আগের পর্যায়ের যে অংশটা থাকে। দেখো, এটার বাংলাটা বলে দিলেই তোমরা বলে দেবে, কিন্তু ওই প্রচুরবার এই কোশ্চেনটাকে নিয়ে ওই দ্বিমত যে স্যার কিসের অন্তর্বর্তী বা মধ্যবর্তী শিলা। তাহলে কিসের মধ্যবর্তী? না স্যার, যেটা আম্লিকও নয় ক্ষারকীয় নয়। মেনলি সিলিকার উপস্থিতি 55 to 60%, আর ক্ষারকীয় অক্সাইড গুলো অক্সাইডের গুলো 35 to 45%। তাহলে হাইফেন দিয়ে লিখে নাও, সিলিকা 55 to 65% আর ক্ষারকীয় অক্সাইড গুলো 35 to 45%। আশা করি বোঝা গেল। আচ্ছা স্যার আরেকবার বলুন। সিলিকার পরিমাণ এইগুলোতে 55 to 65 আর ক্ষারকীয় অক্সাইড 35 to 45। এতবার পড়ছি এইটাকে মনেই পড়লো নি, দেখেছেন স্যার। আমি ওই জন্য তো একদম স্পেসিফিকলি আমি প্রত্যেকটা রক্সে এই ধরনের কিছু কোশ্চেন, বেশি নেই, ম্যাক্সিমাম 7-8টা আছে কি 10টা আছে যেগুলো বারবার রিপিট হয়, স্টুডেন্টরা বারবার গুলাই। গ্লজি ইগনিয়াস রক কি? গ্লজি ইগনিয়াস রক অবসিডিয়ান। হ্যাঁ, কাকে বলবো আমরা? ওই তো যেগুলো স্যার কাঁচের মতো চকচকে কিন্তু ক্রিস্টাল থাকে না। গুড, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্রিস্টাল না থাকার জন্য, এবার ক্রিস্টাল কি? না স্যার কেলাস। কেন থাকে না? স্যার এত দ্রুত ঠান্ডা হয়েছে ও যে ওতে কোনো ক্রিস্টাল গঠন হয়নি। যেমন ধরো তোমরা বাড়িতে অনেক সময় চিনি গুলে রস তৈরি করো, প্রত্যেকেই বাড়িতে দেখেছো। ওটাকে যদি কুইকলি ডিপ ফ্রিজে দিয়ে দাও, দেখবে একটা অদ্ভুত পার্টিকেল তৈরি হয়ে গেছে, মানে একদম সাট করে বের করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবে। ফ্রিজটা যদিও ক্ষতি হবে, এইসব করতে যেও না কারণ প্রচুর বকাবকি খাবে।
তো কি হবে না, ওটা এত মানে একটা কুইকলি, নট গ্রাজুয়ালি, কুইকলি তার টেম্পারেচারটাকে ডিক্রিজ করে দেবে, যে কোনো কেলাস ফর্ম করবে না। আর কেলাস ফর্ম না করার জন্য যেটা তৈরি হবে সেটা হচ্ছে কাঁচের মতো স্বচ্ছ একটা পদার্থ, যেটাতে কেলাস তৈরি হয় না সিলিকা থেকে, বা মানে একদম চকচকে কাঁচ। এই ধরনের আগ্নেয় শিলাকে গ্লজি আগ্নেয় শিলা বলে। বোঝা গেছে প্রত্যেকে গ্লজি আগ্নেয় শিলা? এবারে আমি তিনটে নাম বলে দেব, উদাহরণ তুলে দেয় কোনটি গ্লজি। তুমি যেটা বললে অবসিডিয়ান, আশা করি প্রত্যেকে লিখে নিয়েছো। অবসিডিয়ান, পারলাইট, হয়েছে? পিচ স্টোন, পিচ স্টোন, হয়েছে? হ্যাঁ, রিক্রিস্টালাইজেশন, রিক্রিস্টালাইজেশন। তাহলে স্যার এটা অবসিডিয়ানে দাগ দেবো। 100 বার। হ্যাঁ, রিক্রিস্টালাইজেশন, বলো কি রিক্রিস্টালাইজেশন ব্যাপারটা কি? কোনো কেলাসি ভবন। কি বুঝতে তো ব্যাপার! পারছি, বাকি বলতে হবে। রিক্রিস্টালাইজেশন পরের দিন থেকে আমরা মানে একদম লিখে ক্লাসগুলো করতে পারবো। আমি চেষ্টা করছি একটা ব্ল্যাকবোর্ডের মতো ব্যবস্থা করা, যাতে তোমরা একদম ব্ল্যাকবোর্ড আকারে দেখতে পাও ওখানে। আশা করি পরের ক্লাস থেকেই পেয়ে যাবে। আর পরের ক্লাসে আমরা বাকি নোটগুলোও একদিনে প্রোভাইড করে দিতে পারবো। কাজ চলছে আমাদের। আমরা যেটা বলছিলাম, দেখো রিক্রিস্টালাইজেশন মানে কি জানো? যে কোনো শিলায়, সেটা আগ্নেয় শিলা হতে পারে, পাললিক শিলা হতে পারে, রূপান্তরিত শিলা হতে পারে, যেটাতে বেশি হয়, কখনো কখনো শিলার প্রাইমারি যে ক্রিস্টালাইজেশন সেটা নষ্ট হয়ে যায়, দিয়ে আবার নতুন করে একটা ক্রিস্টাল ফর্ম করে, সেটাকে আমরা বলবো রিক্রিস্টালাইজেশন। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। ধরো সবচেয়ে ভালো বুঝতে পারবে রূপান্তরিত শিলায়। কোনো একটা জায়গায় চুনা পাথর ছিল, চুনা পাথর, তার একটা কেলাস ছিল, ভঙ্গুর কেলাস, চুনা পাথরে তোমরা জানো। সেটা চুনাল মেটামরফিজমের দ্বারা যখন মার্বেলে রূপান্তরিত হয়েছে, একটা নতুন ক্রিস্টাল তৈরি হয়েছে না হয়নি? হ্যাঁ, অর্থাৎ একটা শিলা কখনো কখনো তার মধ্যে থাকা ক্রিস্টাল গুলো যখন পুনরায় রূপান্তরিত হয়ে আবার একটা নতুন ক্রিস্টাল ফর্ম করে, তখনই আমরা তাকে বলবো রিক্রিস্টালাইজেশন। বোঝা গেছে? এবারে বলবে স্যার আপনি একটা উদাহরণ দিন যেটা আগ্নেয় শিলা রিক্রিস্টালাইজেশন হয়েছে। গ্রানাইট থেকে যখন নিস তৈরি হয় তখন সেখানে ভালো রিক্রিস্টালাইজেশন ঘটে। তাহলে উদাহরণ কি? গ্রানাইট থেকে নিস। নিস। মনে রাখবে, যে শিলাতে ভালো রিক্রিস্টালাইজেশন ঘটে সেটাতে একবার রূপান্তরিত হয়ে শিলাটা নাও দাঁড়াতে পারে, আবার রূপান্তরিত হয়ে যেতে পারে। যেমন গ্রানাইট থেকে নিস, সেটা আবার রূপান্তরিত হয়ে কি তৈরি হয়? নাইস। অ্যাম্ফিবোলাইট। ও, নাইস, নাইস নাইস তাই তো? গুলিয়ে ফেলছিলে কেন? নিচ থেকে কি হবে? নাইস। নাইস। আচ্ছা, নেক্সট আমরা পরের ক্লাসে আসব। আমি আগের ক্লাসে নিশ্চয়ই বলেছিলাম টেভরা সম্পর্কে, না বলিনি? হ্যাঁ স্যার, বলে দিয়েছেন, টেফরা টুব সব বলে বলে দিয়েছেন। দিই। বাহ, খুব খুব ভালো। এবারে রেখো ইগনিয়াস ক্রেগ, ইগনিয়াস ক্রেগ, সিআরএজি। CRAIG।
একটা ভূমিরূপ পড়েছো, ক্র্যাগ অ্যান্ড টেল। হোয়াট ইজ দিস? কি গো? ক্র্যাগ অ্যান্ড টেল। হিমবাহের ক্ষয়কার্যের ফলে। হিমবাহের ক্ষয়কার্য মানে একটা কঠিন শিলা, তার পাশের পুচ্ছটা ক্ষয় প্রতিরোধ করে দাঁড়িয়ে রয়েছে কোমল শিলাতে, তাই তো গো? বাকিদের মনে পড়ছে? আমি পরের দিন হলে এঁকে দেখিয়ে দিতে পারবো। কোমল, সামনে কঠিন। গুড। এবারে দেখো, বিশেষত যখন স্টিল ডলোরাইট শিলায় তৈরি হয়, আবার রিপিট, শিল ডলোরাইট শিলায় তৈরি হয়, তখন সেগুলো অনেক বড়, অনেক বিস্তৃত, অনেক বেশি ক্ষেত্রফলযুক্ত হয় এবং ক্ষয় প্রতিরোধী হয়। এইগুলোকে আমরা বলবো ক্রেগ বা ইগনিয়াস ক্রেগ। ওকে, ডলোরাইট যেহেতু ইগনিয়াস রক, তাই একে আমরা বলবো ইগনিয়াস ক্রেগ। ওকে স্যার, ডলোমাইট যখন হবে তখন তো চুনাপাথর মানে পাললিক হয়ে যাবে। ডলোমাইট বলিনি বাবা, ডলোরাইট। আমি বলছি আর কি, মানে আমি এটা দুটো গুলি ফেলছি আর কি। হ্যাঁ, হয়েছে? হ্যাঁ স্যার। বাকিদের হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। তোমাদেরকে আগের দিন আমি হ্যালো ক্রিস্টালাইন সম্পর্কে একটা ধারণা দিলাম। হ্যাঁ, দিয়েছিলাম তো? হ্যাঁ। হ্যালো কি কি দিলাম বলো? হ্যালো, হলো হিপো, হ্যালো। গুড। পেগমাটিক আগ্নেয় শিলা, পেগমাটিক ইগনিয়াস রক কি? কি? স্যার পেগমাটিক তো? হ্যাঁ, পেগমাটিক, PAGMATIC। আচ্ছা। আমরা পরের দিন ব্ল্যাকবোর্ড পেয়ে যাবো, আমি লিখে দেখাতে পারবো নাও। পেগমাটিক। ওকে, তোমরা পড়েছো ফ্যানেটিক অ্যাফেনেটিক, পড়েছো তো? হ্যাঁ। কখনো কখনো এই ফ্যানেটিক মানে আগ্নেয় শিলার দানাগুলো যখন খুব বড় হয়, আগ্নেয় শিলা মধ্যস্থিত দানাগুলো বা কেলাসগুলো যখন খুব বড় হয়, একেবারে 1 মিলিমিটারেরও বেশি, 0.1 বলিনি, আমি বলেছি 1 মিলিমিটারেরও বেশি। স্যার, আপনি আগের দিন বলেছিলেন 2 মিলিমিটারের বেশি। না, সেটা তো সিকোয়েন্স বলেছিলাম, 2 থেকে 0.6, আপনি ধরুন এই রামকৃষ্ণ বাবুর যে বইটাতেও তুলে ধরেছে কিন্তু 2 মিলিমিটারের বেশি। হ্যাঁ, সেটা তো ফ্যানেটিক। হ্যাঁ, ফ্যানেটিকের পেগমাটাইট যেটা বলছে। ও আচ্ছা, না 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 বাবা, দাঁড়াও। পেগমেটিক 1 মিলিমিটারেরও বেশি, আমি গুলি ফেলছিলাম, দাঁড়াও। 1 মিলিমিটারেরও বেশি তাকে হতে হবে। সবচেয়ে বেশি কত হতে পারে? না, কখনো কখনো 5 মিলিমিটার অতিক্রম করবে। কি বললাম, বোঝাতে পেরেছি? মানে 1 মিলিমিটারের তো মাস্ট, তার মধ্যে যত কেলাস আছে সেইগুলো 1 মিলিমিটারের উপরে হবে। ম্যাক্সিমাম কত হবে? 5 মিলিমিটার। এবং আর কি হবে না, এখানে কোনো শেপ এন্ড সাইজ মেনটেন হবে না। কোনোটা 1 মিলিমিটারের বেশি থেকে 5, কোনোটা 1 মিলিমিটার, কোনোটা 2, কোনোটা 4, কোনোটা 5, অর্থাৎ অবিন্যস্ত আকারে সজ্জিত থাকবে। এবারে বলবে স্যার একটা উদাহরণ দিন, তাহলে আমরা বুঝতে পারবো পেগমাটিক আগ্নেয় শিলাটা কি। তুমি দেখবে বালির উপর পড়ে থাকে অনেক সময় কোয়ার্চ বলো, ছোটবেলায় ওই শিল নোড়া বলে খেলতো বাচ্চারা, দেখেছো কখনো কখনো? কোনো পার্টিকেল একটা স্বচ্ছ পাথরের মতো দেখবে, ওইগুলোকে তুমি যদি ভেঙে ফেলো, দেখবে ওর মধ্যে কেলাসের কোনো বিন্যাস নেই। কোনো কেলাসটা খুব বড়, কোনোটা ছোট, কোনোটা মাঝারি,
কিন্তু খুব সূক্ষ্ম নয়। কি বললাম বোঝাতে পারছি না। মিজরি, জাস্ট লাইক মিজরি। তো মিজরির কোনো ক্লাসের শেপ থাকে যে স্যার সব ক্লাসগুলো একই সাইজের হয়? না। একদম ঠিক, অর্থাৎ 1 মিলিমিটারের চেয়ে বড় সবগুলোই, কিন্তু সর্বাধিক 5 মিলিমিটার পর্যন্ত ক্লাস নিয়ে গঠিত যে ইগনিয়াস রক, তাকেই আমরা বলবো পেগমাটিক। উদাহরণ হিসাবে বলতে পারি আমরা সাইনাইট। যাদের মিত্র সেন সেনগুপ্ত আছে, একটা পেজ ফলো করবে, 151, এটা খুব ভালো করে দেওয়া আছে। ওকে ওকে। হুম। হয়েছে? হ্যাঁ স্যার। ওকে। স্টক অ্যান্ড বস। স্টক অ্যান্ড বস। অনেকে জানা থাকতে পারে, বলো। স্যার ব্যাথলিদের সেই ক্ষুদ্র সংস্করণ, ছোট আকারের। বাহ। আর কেউ? দেখো বাবু, এখানে তো ছোট বললে হবে না, তোমাকে মিনিমাম তার কতটা কি আছে বলে দিতে হবে। যে স্যার ছোট, এইরকম কিছু হয় না। বলো স্টক আর বস কি? আচ্ছা, দীপান্বিতা, শিল্পা, প্রিয়াঙ্কা, কেউ বলছে না। আচ্ছা উৎপল, আমি তোমার কথা অনুযায়ী বলি, তোমাকে 3টে ওয়ার্ড যুক্ত করে দিতে হবে। এক, হুম। উন্মুক্ত ব্যাথলিট। কি বললাম বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে আসবে। না হলে কি হবে না, সে এত সাইজে ছোট হতে পারে না। হতে পারে তাহলে না। উন্মুক্ত ব্যাথলিট হতে হবে। সেটা যখন হ্যাঁ। ক্ষয়কার্য বা অন্য কোনো কারণে ছোট হবে, ছোট বলতে কত না, মিনিমাম তাকে হতে হবে 100 স্কোয়ার ফিটের কম এলাকাযুক্ত, 100 বর্গ ফুটের কম এলাকাযুক্ত হয়ে থাকতে হবে। ঠিক আছে? হ্যাঁ। তাকে বলবো স্টক। যখন এই স্টক আরো ছোট হয়ে যাবে, 50 স্কোয়ার ফিটের মধ্যে থাকবে, তাকে বলবো বস। আচ্ছা, স্টক আরো ছোট হলে বস হয়। তাই তো? কে হয়? উন্মুক্ত ব্যাথলিট। হয় বস 50 স্কোয়ার ফিট। 50ই হতে হবে তার নয়, তার চেয়ে ছোটও হতে পারে, ম্যাক্সিমাম হ্যাঁ। 50। স্যার স্কোয়ার ফিট স্যার। স্কোয়ার ফিট। বর্গফুট। এবারে আসছি এক্সপ্লোনেশন ডোম, উন্মুক্ত গম্বুজ। স্যার এক্সফোলিয়েশন ডোম যেটা, সেটা না, এটা আলাদা স্যার। একই, এক্সপ্লোরেশন যেটা খুশি, বিস্ফোরণ, বিচ্ছুরণ, এগুলো এক্সপ্লোরেশন ডোম। তুমি বুঝতে পারছো, আবহবিকারে এটা পড়ানো হয় হ্যাঁ বাচ্চাদের। সেটাই তো স্যার, বাংলাটা কি স্বল্পমোচন স্যার এটা? দেখো, ঠিক স্বল্পমোচন বলবে না। অ্যাকচুয়ালি ঘটে কি, সমকেন্দ্রিক গ্রানাইট শিলা বারবার পেঁয়াজের খোসার মতো স্তরগুলো খুলে ফেলে। এর ফলে একটা টাইম আছে, তুমি দেখবে পেঁয়াজ খেতে খেতে একটা টাইম আছে, তারপরে আর উপরের প্রলেপ গুলো খোলা যায় না, একদম নরম, মানে সেটা গোটাটাই খেয়ে নিতে হয়। কি বললাম বুঝতে পারছি? হুম কোলা হুম মোছা ছাড়াতে 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 তো এক সময় একটা আসে কলা মাজার, যেটা আর ছাড়ে না, মানে ওটাই শেষ স্তর। হুম। অর্থাৎ এই সমকেন্দ্রিক গ্রানাইট শিলাগুলো যখন একটার পর একটা জামা খুলতে 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 আর খোলার মতো জামা থাকে না, তখন যে উন্মুক্ত অবস্থায় অংশটা পড়ে থাকে, তাকে আমরা বলবো উন্মুক্ত গম্বুজ বা এক্সপ্লোরেশন ডোম। কি গো, হচ্ছে? হ্যাঁ। বাকিদের হয়েছে?
হ্যাঁ স্যার। প্রিক্রাইট, প্রিক্রাইট ইগনিয়াস রক। স্যার স্পেলিংটা বলুন। বাংলায় না ইংলিশে? ইংলিশে বলুন না। PRIKRIET, প্রিক্রাইট। This is a special type of igneous rock. বলো কি ব্যাপার? আজকে সবাই এত চুপচাপ কেন? দীপান্বিতা, শিল্পার একদম কথা বলছে না, প্রিয়াঙ্কা তবু মাঝে মাঝে বলছে। ওরা মনে হয় অন করে ঘুমি টুমি গেছে, বলে বেশ ঘুমিয়ে পড়েছি। না স্যার ঘুমাইনি। জেগে আছে, জেগে আছে, শিল্পা জেগে আছে। না স্যার আছে। এই দেখো দীপান্বিতাও বলছে আছি, কিন্তু দীপান্বিতা গলাটা কেমন ধরা ধরা বলে উৎপল, মানে ও ঘুমাচ্ছিল, ঘুমটা ভেঙে গেল। যা স্যার সবাই ধরা হবেই তো। আপনি ঘুমাইনি। ইদানিং আর স্যার কোনো ভালো খবর দিচ্ছেন না, ওই জন্য সবাই একটু চুপচাপ হয়ে যাচ্ছে। ওটা অ্যানাউন্স হয়ে গেছে, আর ভালো খবর, জলপাইগুড়িতে ঝড়ে সব উড়িয়ে দিল, ঘর দেবো বলতে পারেনি রাজ্য সরকার। দুবো দুবো মনে আছে, ভোট অ্যানাউন্স হয়ে গেলে। না আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি পিএসসি, না তোমাদের কাছে বলিনি, পিএসসি হ্যাঁ বেরোচ্ছে। বলেছেন, বলেছেন। ফর্মটা আমি বললে একটু ফিল আপ করে উৎপল, নাহলে ঝামেলায় ফিরে যাবে। আর হ্যাঁ, হ্যাঁ। ক্রেডিট কার্ড বা ইউপিআই ট্রানজাকশন করবে, নাহলে আগের বারে 6-7টা ক্যান্ডিডেট প্রচুর হ্যারিস হয়েছে। স্যার এটা সিট সম্বন্ধে কিছু আইডিয়া পেলেন? পিএসসি আমি কেন, আমার দাদুও বলতে পারবেন। মানে ওই আমার 50টি আইডিয়া বা 30টি। পিএসসি নিজেও জানে কিনা সন্দেহ। কিন্তু উৎপল এখানে একটা মজার ব্যাপার আছে, পিএসসি হ্যাঁ, কিন্তু 30টা সিট সমান এসএসসি 300 সিট, তোমাকে আমি বলে দিলাম। তার কারণটা স্যার? কারণ পিএসসি অনেকেই ফিল আপ করে না, অনেকেই করে না, তুমি খোঁজ নিয়ে দেখবে। ও হবে না এই কটা সিট, ও হবে না এই কটা সিট, পিএসসি হবে না। আবার স্যার ওটা আগে হতো, এখন আর হবে না। এখন পরীক্ষা সবাই ফিল আপ করে, মাদ্রাসা কেউ করেনি এরম ছিল, সবাই করেছিল। সেটা অবশ্য বলা ঠিক, মানে বলতে পারবো না আমি, যে সব চুপ স্যার পাই। আগে পরীক্ষা হতো, এসএসসি হতো, এই জন্য এইসব দেখতো না। এখন তো যা পায় তাই খাই, মানে এমন অবস্থা। তা মানে ঠিক এখন আর শিল্পা, কোনো কিছু হয়তো বাজ বিচার নেই কিছু। তুমি অন্যায় কথা বলোনি কিছু 100 বার। এলেই যেন মনে হচ্ছে সে হামড়ি খেয়ে পড়ার মতো। তোমরা একজনকে চিনবে কিনা আমি জানি না, হয়তো উৎপলের সেম ব্যাচ হতে পারে, মানে সেম মেট। রবিউল ইসলাম চেনো? ডে কলেজের স্টুডেন্ট। নামটা শোনা শোনা মনে হচ্ছে, একবারে সেম ব্যাচ নয় মনে হয় স্যার। কেশপুরের ছেলে, একদম বলতে পারো এইচএস থেকে তৈরি করা আমার হাতে। ডে কলেজ থেকে, মানে বিদ্যাসাগর থেকে গোল্ড মেডেলিস্ট, তারপরে আলিয়া থেকে বর্তমানে প্রেসিডেন্সিতে পিএইচডি করে পোস্ট ডক্টরেটের জন্য চেষ্টা করছে। এবারে সেই ছেলেটি আমাকে কালকে একটা কথা বলছে, তুমি শুনলে অবাক হয়ে যাবে, কত কষ্ট লাগে। বলে স্যার আমি পড়াতে গেছি, আমার স্যার আমাকে পাঠিয়েছে, যে দেখছি একটি 8-এর ছেলে। বলে আমি কি করব না খুঁজে পেয়ে আমি জাস্ট একটু পড়িয়ে উঠে চলে এলাম। তারপরে আমি বাইরেটাই দাঁড়িয়ে আছি, ছেলেটা তার বাবাকে বলছে এই স্যারটার না আমি কোনো কথাই বুঝতে পারিনি। বলে স্যার এটা কার ব্যর্থতা? আমি বলি বেশ জটিল প্রশ্ন। সেই তো। মানে উৎপল দেখো, একটা ওই লেভেলের ছেলে, হ্যাঁ, তাকে যেই পাঠাক, একটা 8-এর ছেলের কাছে পাঠানো উচিত হয়নি। মানে কি বলতো, তার সেটা যেখান থেকেই শুরু করুক সে সব টপ লেভেলে পৌঁছে যাচ্ছে, যে একদম হ্যাঁ। সিম্পল জিনিসগুলো। তারপরে আমি সে বলছে, বলছে জানেন তো স্যার ওই জন্যই মনে হয় আমার এসএসসি আর মাদ্রাসা হবে না। বলছি কেন? বলে স্যার ওদের কোশ্চেনের মাথা মুন্ডু নেই। এবারে বলো কাকে ঠিক বলবো আর কাকে ভুল বলবো। সত্যি এবারে যে মাদ্রাসার কোশ্চেন গুলো এত বিতিকিচ্ছিরি, এত বিতিকিচ্ছিরি, মানে আর আমরা বলার নয়, নিজেরাও এত যখন রাগ একটা হচ্ছিল গ্রুপে না স্যার, মানে সেন্টারে এত বসে বসে তো গ্রুপে রাগ আলোচনা হচ্ছিল। করছি। তুমি দেখেছো কালকে সব একটা রায়, option গুলো। স্যার বিচারপতি মান্থা 22 সালে টেটের প্রশ্ন নিয়ে বলছে যে হ্যাঁ যারা দেখেছি। পরীক্ষা নিচ্ছে তাদের বোঝা উচিত আমি কাদের পরীক্ষা নিচ্ছি। অবশ্যই। অবশ্যই। এর আগেও আগে পিএইচডি মানে করে এগুলো আসেন। বলা অন্যায়, এগুলো বলা অন্যায়। আগেকার দিনে প্রাইমারি টিচারদের যদি ঘুরে এনে টেটে বসানো হয়, অনেকের হয়তো খারাপ লাগবে, কিন্তু কথাটা বাস্তব।
তারা একটাও টেট পাস করতে পারবে না। না। প্রথমের দিকে 14 সাল প্রশ্ন ঠিক আছে, 17 সাল একটু জটিল, 22 সালে যে প্রশ্নটা করেছে ওটা কখনো টেটের প্রশ্ন নয় গো, অন্তত প্রাইমারির তো নয়। এরা কি যে আরম্ভ করেছে জানি না, মানে পরীক্ষাগুলো টার্গেট কি। স্যার এইটা তো স্যার অ্যাকচুয়ালি আপনি আমার সাথে এগ্রি হবেন কিনা জানি না, এরা এই পরীক্ষাটাকে নাম দিয়েছে মানে অঘোষিতভাবে এলিমিনেশন রাউন্ড, হতে পারে, মানে ঠিকই বলছো মানে তুমি। কেটে দাও, মানে যত পারে কেটে দাও, সেটা হচ্ছে ওদের মূল লক্ষ্য। আবার তুমি দেখো উৎপল, আমার বেশ কিছু ছেলে মানে স্টুডেন্ট মেদিনীপুরে টিউশন পড়াই, এইচএস পড়াই, আমার সঙ্গে কথাও হয়, মাঝে মাঝে ফোন করে খোঁজ নিই, বলে স্যার এইচএস এর ছেলেকে মার্কেট ওর প্রজেকশন কি করে শেখাবো, এবং সেখানে আবার নতুন সিলেবাসে মেনশন করে দিয়েছে ম্যাথামেটিক্যালি। এবারে তুমি বলো তো তাকে থিটা সত্যিই কি করে বোঝাবে ও, আলফা কি করে বোঝাবো, না হলে সেই বাচ্চাদের মতো করে সেই সাইন থিটা কস এইভাবে কি হয় মার্কেটর? তোমরা তো প্রত্যেকের বলো ভার্নিয়ার স্কেল দিয়েছে, তুমি বলো তাকে ভার্নিয়ার কনস্ট্যান্ট কি করে বুঝাবে একটা এইচএস এর ছেলেকে? তুমি বুঝাতে পারো ভার্নিয়ার ডেভিয়েশন কি করে বোঝাবে, ভিসি ভিডির পার্থক্য কি করে বোঝাবে? কি করছে এরা, কেন ছেলে খেলা করছে আমি কিছু বুঝতে পারছি না, মানে কি চাই এরা? এগুলো নাই একটা মেদিনীপুরে তুমি বললে স্যার আমি এই স্যারের কাছে বুঝতে পারিনি, ওই স্যারের কাছে যাচ্ছি আমি পাচ্ছি। একটা গ্রামের ছেলে কি করবে, যেখানে একটা আজও গ্রামে গঞ্জে ভূগোলের লোক কিন্তু যথেষ্ট কম, খুঁজে দেখবে তুমি দুটো বাংলার পেতে পারো, দুটো পেতে পারো, ভূগোলের আজও কম, কারণ সিট কম, অনার্সের সিট কম, সোজা কথা। এবারে এই ছেলেগুলি যাবে কোথায়, কে তাদেরকে পড়াবে? আবার তারা যখন অনার্স করতে আসবে, অনার্সের যদি ওই আমাদের মনীশ্রী ম্যাডামের মতো ম্যাডাম হয়, সে তো মুখের উপরে বলে দেবে তুই কিছুই শিখিস নি, তোর ফ্যামিলির কেউ ভূগোলই পড়েনি। তাহলে সেই এইসব সেই কথা, সেই মানে এগুলো কথাগুলো তো আমি জানি মনীশ্রী ম্যাডামের মুখের, মানে আমার সঙ্গে বেশ কয়েকবার তর্ক হয়েছে এইসব কথা নিয়ে, এগুলো আমার ভালোও লাগে না। আবার সোমনাথ বাবু হলে তো সে চুপচাপ এখন বসেই থাকবে, মানে এত অত সে গেম ভালো খেলে একজন। স্যার, আমি কম্পিউটার জানি, চালিয়ে গেম খেলে। আমি জানি সবই, কিন্তু বলো তো এই বাচ্চাগুলোর অস্তিত্ব কোথায় যাবে, এরা কোথায় শিখবে? নতুন সিলেবাসটা খুলে দেখবে কি বাজে করেছে। স্যার সোমনাথ বাবু কি আপনাদেরকে পড়াতেন ভাইটাল স্ট্যাটিস্টিক্স? আমাদেরকে একদম পড়াতো, কিন্তু স্যার না কোনোদিনই অ্যাক্টিভ থাকতেন না। স্যার না না, ভীষণ ভীষণ জানে, কিন্তু আমি জানি না স্যার কেন এরকম মেয়ানো মুড়ি হয়ে গেছে। উদাস টাইপের, একবারে উদাস। অথচ কিন্তু বিশাল জ্ঞান উৎপল, মারাত্মক হ্যাঁ নলেজ। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আবার কি স্যার পড়াতে শুরু করবে একটাই, পৌঁছে যাবে আরেকটাই, এবারে হ্যাঁ তুই কি বুঝবি বুঝ। আর মনীশ্রী মন্ডলের তো অহংকার আর কাটলো না, সে ভাবে ভূগোল বাপত্তি সম্পত্তি একেবারে। আচ্ছা যাই হোক, আমরা নেক্সট যেটা পড়বো স্যার সেটা এইটা হচ্ছে, বলুন, প্রায়োরাইট হ্যাঁ বলো ইগনিয়াস, ওই ওটা যেটা বলছিলেন, কোনটা ওই বলো তো? প্রায়োরাইট ইগনিয়াস রক। আমি এটা বলিনি। না, ওই স্পেশাল টাইপ অফ আচ্ছা ইগনিয়াস রক বলেছে। আচ্ছা আচ্ছা, সরি 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 সরি। আচ্ছা দেখো, আমরা আম্লিকত্ব ক্ষারকত্ব এইগুলো দিয়ে অনেক সময় তো ভাগ করেছি। আমি বলে দিচ্ছি একদম, যে স্যার আপনি এটা কোথা থেকে নিচ্ছেন আমাদেরকে জানান। 48 পেজ রামকৃষ্ণ বাবুর। এবারে কখনো কখনো কোনো কোনো ইগনিয়াস রক্সের সিলিকা 45 এরও নিচে নেমে যায়, অর্থাৎ ক্ষারকীয় তো বটেই, পিএইচ 9 কে ক্রস করে যায়, অতি ক্ষারকীয়। তাহলে কি এটা একটা এমন টাইপের আগ্নেয় শিলা যেখানে সিলিকনের পরিমাণ অত্যন্ত কম, এর ফলে যেখানে সিলিকা কম রয়েছে সেটা গ্লেজি নয়, যেটাকে মাড ফিনিশ বলো তোমরা এখন, সেই মাড ফিনিশ কালার। আর কি এটা অতি ক্ষারকীয় হওয়ার জন্য এর পিএইচ 9 এর কাছাকাছি। ওকে স্যার এটা কোনটাকে বলছেন, এখানের মধ্যে কোনখানটায় আছে স্যার? আচ্ছা দাঁড়াও আমি তাহলে বইটা খুলি। এই তো ঠিকই তো বলেছি, 48 পেজে দেখো, ছকটাই দেখো, ও ছকে। প্রি ক্রাইরাইট বা প্রি কনিক। স্যার ছকের ওই ক্ষারকীয় যেগুলো অতি সংকেত ক্ষারকীয়, সংকেত দিয়ে দেওয়া আছে স্যার? না না ওর নিচে দেখো আরেকটা ছক আছে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ পেয়েছো? হ্যাঁ।
আচ্ছা, ট্রিক্রাইট। স্যার আমি সিলিকাইটের 45, আপনি কত বললেন স্যার পিএইচটা? 45 এরও কম থাকে। এই পিএইচ? পিএইচ হ্যাঁ পিএইচ পিএইচ হ্যাঁ, 9 সিলিকা 45% কম। কম। এরপরে আমি মানে একদম আমাদের নেক্সট কোশ্চেন এবং আগ্নেয় শিলা এখানে আমরা সমাপ্ত করে দেব। যেটা আগের দিন উৎপল একটু ধরেছিল, স্কোরিয়া আর পিউমাইন্স। আমি খালি সেখানের একটা উদাহরণ দিয়েছিলাম যে পিউমাইসে কিছুটা বাতাস জমা থেকে যায়, আর হ্যাঁ এই সরি স্কোরিয়াতে কিছুটা বাতাস জমা থেকে যায়, আর হ্যাঁ, পিউমাইসে সেটা থাকে না, বেরিয়ে তাই যায়। তো? হ্যাঁ এবারে দুটোর উদাহরণগুলো একটু জেনে নাও, যে কোনটা পিউমাইন্স কোনটা স্কোরিয়া। মোটামুটি স্কোরিয়ার পরিমাণ কম, স্কোরিয়া পাওয়া যায় রামেশ্বরম সেতুতে। একেবারে উল্লেখ করে দাও, স্কোরিয়া শ্রীলঙ্কা বা ভারতের রামেশ্বরম সেতু, দুদিকে দুটা, ওই জন্য শ্রীলঙ্কাও বললাম ভারতও বললাম। রামেশ্বরম সেতু, হ্যাঁ। ওকে, বাকিরা বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে বলবে স্যার এর মধ্যে কি গ্যাস থাকে? এই যে আপনি বললেন গ্যাস জমা থেকে যায়, দেখো এইগুলোর ওপর একটা মৌচাকের মতো হানি ক্যাম্প তোমরা পড়েছো, হানি ক্যাম্প বা ডিউরিক ক্রাস্ট, হানি ক্যাম্প হ্যাঁ ওই ল্যাটেরাইট শিলা পাথরের, হ্যাঁ, ঠিক ওই রকম হানি ক্যাম্প তৈরি হয়। তার মধ্যে দুটো গ্যাসের প্রাধান্যতা বেশি থাকতে পারে। একটা হচ্ছে CO2, কার্বন ডাইঅক্সাইড। কেন থাকে না স্যার? CO2 ভারী, তাই সে ওখানে জমা থাকতে পারে। আর দ্বিতীয় যেটা থাকে সেটা হচ্ছে এয়ার, মানে একদম মিশ্র একটা পদার্থ, তার মধ্যে নর্মাল এয়ার, যে কোনো গ্যাস থাকতে পারে। তাহলে হয় এর মধ্যে কি থাকবে, পুরো CO2 পরিপূর্ণ থাকে, হ্যাঁ, নতুবা পিওর এয়ার থাকে, এয়ার বাতাস। বাতাস। ঠিক আছে, এবারে এর উদাহরণ কি? তুমি বলবে স্যার যে শিলাটা আমরা দেখি সেটা কি, কোনটা দেখো না? দেখবে সাইকেল দোকানে আগে টায়ার টায়ার লিক হলে ওই একটা একটা পদার্থ দিয়ে ঘষতো, শিলার মতো একটা জিনিস দিয়ে হ্যাঁ ঘষে দেখেছি। ইয়ে হতো। ওটা হচ্ছে, ওটা কি বলতে তোমরা? ওটাকে বলা হয়, বলো বলো, কি পাথর বলে? কি পাথর? ঝামা বলে, ঝামা বলে ঝামা, তো। ঝামা, হ্যাঁ রাইট রাইট। ওটা পা অ্যাকচুয়ালি ঘষাও হয়। অলিভিন। ওটা কি অ্যাকচুয়ালি অলিভিন। অলিভিন। তাহলে প্রকৃত স্কোরিয়ার উদাহরণ কি? অলিভিন, যেটা রামেশ্বরমেও পাওয়া যায়। হ্যাঁ, পিউমাইস। হয়েছে? হ্যাঁ, এবার আসছি পিউমিশ, একটা নিঃসারী শিলা, যার মধ্যে হ্যাঁ, কিন্তু কি থাকে না, কোন রকম গ্যাসটা থাকে না, বাইরে বেরিয়ে চলে আসে। একেবারে উদাহরণ চায়ে, অবশ্যই চায়ে বা উদাহরণটা দিয়ে বলবে এটি কোন ধরনের, সেটি হচ্ছে কোয়ার্চ। আমি আগের দিন বলে দিলাম যদিও, কোয়ার্চ, পিউমিশের উদাহরণ কোয়ার্চ। কোয়ার্টজ। স্যার পিউমাইসটাই তো সে কসমেটিক্স এর ওই পা ঘষা এইসব কাজে ব্যবহার হয়, সেটাই তো পিউমিস। ঠিক তাই। মেনলি ব্যবহারের কি জানো তো, পেট্রোলিয়াম জেলি। কোনো কসমেটিক্স স্কিনের পক্ষে ভালো নয়। অল আর কসমেটিক্স হচ্ছে কি, ক্রুড অয়েল থেকে বেরিয়ে আসা পেট্রোলিয়াম জেলি, যে আমাদের ত্বকের মেলানিন উৎপাদনকে কমায়। কিন্তু কে শোনে কার কথা? তুমিও পেলে মাখো, আমিও পেলে মাখি। এটা কি তাহলে ঠিক স্যার আছে? বাতাস, বাতাস এটাই থাকে না, তার মানে ভারী হবে তাই তো স্যার? একদম মানে ভারী, স্কোরিয়ার থেকে অবশ্যই একটু ভারী। ভারী। হ্যাঁ। হ্যাঁ অবশ্যই ভারী, এবং মানে মজবুত, শক্ত। স্যার শক্ত এরকম নয়, কোনো উদাহরণ নেই যে এই রামেশ্বরমের যে সেতুর উদাহরণ দিলেন সেরকম পিউমাইসের কোনো উদাহরণ নেই? পিউমাইস আমি সবগুলো বলে দেবো। মেনলি হচ্ছে কোয়ার্চ, এছাড়া রয়েছে অ্যাম্ফিবোলাইট আর আর্থক্লেজ। সমন্বিত আর্থক্লেজ, অ্যাম্ফিবোলাইট ও আর্থক্লেজ সমন্বিত, বলি অ্যাম্ফিবোলাইট আর আর্থক্লেজটা হচ্ছে খনিজ। এবারে বোঝা যাচ্ছে সমন্বিত, কি হলো,
শুনতে পাচ্ছে না বোধহয়। হ্যাঁ স্যার স্যার বলুন। শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। বলবে তো যে স্যার হয়েছে। হ্যাঁ হয়েছে। পরফাইরি, আর্থক্লেজ সমন্বিত পরফাইরি, এটি একটি পিউমাইসের উদাহরণ। এবারে বলবে স্যার এই যে বললেন কোয়ার্চ, কোয়ার্চ তো খনিজ। আমি যে আগের দিন বলেছিলাম কোয়ার্টজাইট মেনলি কোয়ার্চ থেকেই তৈরি হয়, এটি একক খনিজযুক্ত শিলা, তাই তো আগের দিন বলেছিলাম তো, হুম। ওই জন্য এখানে কোয়ার্চ বলা হয়েছে। বাকিরা বুঝতে পেরেছো সব? স্যার তাহলে উদাহরণ কোয়ার্চই বলবো। কোয়ার্চ, আরেকটা যে বললাম পরফাইরি। পরফাইরি। ওকে, আমি এবারে পরফাইরিতে কি কি খনিজ থাকে গো, মেনলি কি কি আমি বলে দিয়েছি। অ্যাম্ফিবোলাইট আর আর অ্যাম্ফিবোলাইটের অর্থোক্লেজ। অর্থোক্লেজ, গুড। আমরা এর পরের দিন পাললিক শিলা শুরু করব, তারপরে মেটামরফিক, তারপরে পরীক্ষা। ঠিক আছে উৎপল, কাল বা যে কেউ কালকে 11:30টার দিকে আমাকে নক করবে, আমরা একটা নোট হয়তো প্রোভাইড করে দেব, মানে মনে করে দেবে, নাহলে আমি ভুলে যাব। বোঝা গেল? স্যার এই মহাপুরুষের কোশ্চেন দুটো একটু সলভ করে দিন। বলো 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 বলো, কোন কোশ্চেনটা বলবো? নির্দিষ্ট খনিজগুলির মসৃণ সমান্তরাল সমতল বরাবর ভেঙে যাওয়া প্রবণতাকে বলে? বলো স্ট্রিক, কি বলবো? ক্রিস্টাল ফর্ম, ক্র্যাকিং লাস্টার না ক্লিভেজ? কি হবে গো? ক্লিভেজ। ক্লিভেজ হওয়া উচিত। শিল্পা বলো। আচ্ছা দেখো, স্প্লিটিং হবে না, তার কারণ স্প্লিটিং যে কোনো দিকে ভাঙতে পারে, তারপর নির্দিষ্ট দিক থাকে না। যখন নির্দিষ্ট দিকে ভাঁজে ভাঁজে ভাঙে সেটাকে আমরা বলবো ক্লিভেজ। ওকে, আর স্যার এই তার মানে ক্র্যাকিং লাস্টারটা? তার মানে ওই কোশ্চেনটাই যদি নির্দিষ্ট দিক না বলে দিত তাহলে কিন্তু কি হতো, স্প্লিটিং। স্প্লিটিং হতো। স্ট্রিকিং। আর ক্র্যাকিং ক্লাস্টার হচ্ছে যখন সমান্তরালে উঠে আসে, মানে তুমি যদি একটা মার্বেলের টুকরোকে কাছাড়ে দাও, দেখবে মার্বেলটা উপরের লেয়ার গুলো পাতে পাতে উঠে আসবে, মানে জাস্ট লাইক স্লেটের মতো উঠে আসে। বুঝতে পারলে? ওই জন্য মার্বেলকে যত মাজা হয়, মানে মার্বেলকে যত খইয়ে দেওয়া হয় তত গ্লেজি হয়। ক্র্যাকিং ক্লাস্টার কি না স্যার, যখন সমান্তরালে উঠে আসে, লেয়ার গুলো পাটে 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 সমান্তরালে ছাড়বে। আরেকটা কোশ্চেন বলো। আচ্ছা, কোন কার্বনেট খনিজটি কার্বন ডাই অক্সাইডের দৃশ্যমান বুদবুদ তৈরি করতে শীতল লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সহজে এইটা বিক্রিয়া করে? মাধ্যমিকের কোশ্চেন উৎপল, তুমি মার এটা খাবে তো জানি। মাধ্যমিক। এটা তবুও আমি একটু ইয়ে করে নিচ্ছি, এটা হচ্ছে যে ডলোমাইট। তাহলে মাধ্যমিকে পড়ানো হতো কার্বন ডাই অক্সাইড উৎপাদনে। হ্যাঁ, ওটা H2CO3 CaCO3। তাহলে CaCO3 ওটা আরেকটা পড়েছিল না, এবারে আবার তিনটে দেখো, আমাদের। দাঁড়াও 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 দাঁড়াও, CaCO3 অনেক খনিজে থাকে, পাশের সংকেতটি দেখে নেবে, নাহলে ডলোরাইট পেলে না ক্যালসিয়াম কার্বনেট দিয়েছে, তুমি বলবে স্যার এইটি তো হবে না। যে কেউ হতে পারে, ডলোরাইট হতে পারে, ক্যালসিয়াম কার্বনেট হতে পারে, ক্যালসিয়াম বাইকার্বনেট সাধারণত হয় না, বা চুনাপাথর আকারে থাকতে পারে, মেনলি চুন থাকলেই হবে, ক্যালসিয়াম থাকলেই হবে। ঠিক আছে, হ্যাঁ। ওকে। আরেকটা প্রশ্ন দিয়েছিল, এটা ওই অধক্রম অনুযায়ী সাজাও। দিয়ে দাও গ্রুপে, দেখে করে দিচ্ছি। না, এটা হয়ে গেছে। এটা হয়ে গেছে। অ্যালুমিনিয়াম, লোহা, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। আচ্ছা ঠিক আছে, আমরা এর পরের ক্লাস রবিবার। আর স্যার ইয়েটা ওই আপনার ওই কাজটা চলছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো বললাম কালকে মনে করবে একটা দিয়ে দেবো। শিলার এই শিলা আমি এই বলছি, যে সরি, ইন্ডাস্ট্রি। আমি যে বললাম কালকে দিয়ে দেবো, কালকে আমাকে মনে করো, কালকে হয়তো দিয়ে দেবো, মানে আমাদের প্রায় হয়ে এসছে। হ্যাঁ ঠিক আছে, একটু মাইন্ড দিয়ে আমি বললাম। ওকে, উৎপল দা, ওই যে প্রেক্রিয়েট যে ইগনিয়াস রক স্যার বললেন না, ওইটা একটু ডিটেলসটা দেবেন? রাইট। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ।